নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে বা সঠিকভাবে পূরণ করে আবেদনপত্রটি জমা করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে বা বাংলা যুবসাথী প্রকল্পের এই ফর্মটি বা আবেদনপত্রটি। এবার এই আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করবেন দেখে নিন। প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ এই নম্বরটি আপনারা দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে বা যেখানে আপনাদের ক্যাম্প হবে সেখানে গিয়ে কিন্তু পেয়ে যাবেন। তারপর আধার নম্বর রয়েছে, আপনাদেরকে আপনার যে আধার নম্বরটি রয়েছে সেটি কিন্তু এখানে ফিল করতে হবে। এরপর বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আপনাদের অ্যাডমিট কার্ডে যেই নামটি ছিল বা যেই নামের বানানটি ছিল সেইভাবেই কিন্তু সম্পূর্ণরূপে ফিল করতে হবে। এরপর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে, যেটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক মোবাইল নাম্বারটি আপনারা এখানে দেবেন। তারপর আপনাদের যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনারা সেখানে ইমেল আইডিটি ফিল আপ করে দেবেন। এবার ইমেল আইডি ফিল আপ করার পর তার নিচেই রয়েছে জেন্ডার বা লিঙ্গ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলের ঘরে টিকমার্ক করবেন, অথবা আপনি যদি ফিমেল বা মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলের ঘরে টিক মার্ক করবেন। এছাড়া আপনার জেন্ডার যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে অন্যান্য বা আদার্সের ঘরে আপনারা টিক মার্ক করবেন। এর পরের যে ঘরটি রয়েছে বা যেই ফিল আপ করার অপশানটি রয়েছে সেটি কিন্তু আপনাদের ডেট অফ বার্থ। এটি কিন্তু আপনাদেরকে খুবই সাবধানে ফিল আপ করতে হবে। এই ডেট অফ বার্থের ঘরে প্রথমে কিন্তু আপনাদেরকে আপনাদের যে ডেট অফ বার্থের তারিখ সেটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ তারিখ লেখার পর স্ল্যাশ রয়েছে, তারপরে কিন্তু আপনাদেরকে মাস লিখতে হবে, মাস লেখার পর বছর লিখতে হবে এবং আপনার 1/4/2026 তারিখের বয়স অনুসারে আপনার যত বয়স হয়েছে সেটা কিন্তু তার পাশের ঘরটিতে ফিল আপ করবেন। এরপর নিচে রয়েছে আপনার নিজস্ব পরিচয়পত্র, অর্থাৎ আপনার ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম আপনাকে এখানে লিখতে হবে। এরপর আপনার মাদার্স নেম বা মাতার নাম, তারপর স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার স্বামীর নাম লিখবেন, কিংবা আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন। এরপরে রয়েছে ক্যাটেগরি ইফ নট জেনারেল, অর্থাৎ আপনার কিন্তু শ্রেণী বা আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে যদি আপনি জেনারেল না হয়ে থাকেন। অর্থাৎ আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই জায়গাটিতে টিকমার্ক দিয়ে নিচে আপনাকে সার্টিফিকেট নম্বরটি বসাতে হবে। কিন্তু আপনি যদি জেনারেল বা সাধারণ শ্রেণীর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফর্মের এই অংশটি ফিল আপ করতে হবে না। আর যদি আপনি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট নম্বরটি কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এরপর আপনার মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না বিবাহিত নন সেক্ষেত্রে আপনাকে এই ঘরটি কিন্তু ফিল আপ করতে হবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিডের ঘরে টিকমার্ক করবেন। আপনি যদি বিধবা বা বিপত্নিক হয়ে থাকেন তাহলে উইডো বা উইডোয়ারের ঘরে টিক মার্ক করবেন, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ম্যারিড, অথবা আপনি যদি বিচ্ছিন্ন বা ডাইভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে সেই ঘরটিতে টিক মার্ক করবেন। এরপর রয়েছে আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনাদের হাউস নম্বর, বাড়ির নম্বর যদি জানা থাকে তাহলে সেটা দেবেন। এরপর আপনার ভিলেজ, টাউন অথবা সিটির নাম লিখবেন। তারপরের ঘরটাতে আপনাদের পোস্ট অফিস যেটা রয়েছে সেটা ফিল আপ করবেন। এরপর আপনাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, আপনি যদি পঞ্চায়েত এলাকার হয়ে থাকেন বা আপনি যদি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ওয়ার্ড নম্বর লিখবেন। এরপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটি এখানে লিখে দেবেন। তারপরের ঘরটিতে রয়েছে পুলিশ স্টেশন বা থানা, সেটা লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম, আপনি যেই জেলা থেকে বিলং করছেন বা যেই জেলায় বসবাস করেন সেই জেলার নাম লিখে দেবেন। এরপর আপনাকে পিনকোড নম্বর দিতে হবে। স্টেট কিন্তু এখানে ফিল আপ করাই থাকে, যেহেতু এটি পশ্চিমবঙ্গের একটি প্রকল্প, অন্য কোনো রাজ্যের কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবে না, সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই ফিল আপ করা রয়েছে। তাই এই ঘরটিতে আপনাদেরকে নতুন করে কিছু করার প্রয়োজন নেই। এবার
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার কিন্তু বিবরণ আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার রোল নাম্বারটি দিতে হবে। রোল নাম্বারের পর আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। এরপর আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, অর্থাৎ WBBSE না CBSE না ICSE না WBBME অথবা আপনি অন্য কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন কিনা সেই ঘরটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ এই যে প্রকল্পটি রয়েছে এটি কিন্তু মাধ্যমিক পাস বেকারদের জন্য। সেক্ষেত্রে আপনি যদি উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন অথবা আপনার যে কোনো হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা কিন্তু এখানে আপনি ফিল করে দেবেন। এরপর আপনার বর্তমান পেশা কী সেটাও কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরটি যেটি আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস উইথ আধার লিঙ্কড, অর্থাৎ আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত রয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড সংযুক্ত করার পরই কিন্তু আপনারা এখানে ব্যাঙ্ক নেম এবং ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস ফিল করবেন। অর্থাৎ যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আধার লিঙ্ক না থেকে থাকে অবশ্যই সেটা করিয়ে নিন, তারপরই এই ফর্মটি ফিল আপ করবেন। এখানে আপনাদেরকে ব্যাঙ্ক নেম লিখতে হবে, অর্থাৎ যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে লিখবেন। ধরুন আপনার SBI অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবেন। তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, অর্থাৎ যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি রয়েছে বা ব্যাঙ্কটি রয়েছে সেটার কিন্তু ফিল আপ করে দিতে হবে। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লেখার পর তার নিচে রয়েছে IFSC কোড, আপনাদেরকে IFSC কোডটিও ফিল আপ করতে হবে। এবার অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া সেই ঘরটিতে আপনাদেরকে কিন্তু হ্যাঁ বা না লিখতে হবে। অর্থাৎ আপনি যদি রাজ্য সরকারের যে কোনো প্রকল্পে সুবিধা পেয়ে থাকেন অথবা আপনি যদি শুধুমাত্র স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে হ্যাঁ বা না লিখতে হবে যদি আপনি স্কলারশিপ ছাড়া অন্য কোনো প্রকল্পে সুবিধা পান। এবার যদি পেয়ে থাকেন তাহলে সেখানে তার বিস্তারিত বিবরণও আপনাদেরকে দিতে হবে। এরপর কিন্তু আপনাদেরকে আপনাদের ডকুমেন্টসগুলো সংযুক্ত করে দিতে হবে আপনার এই ফর্মটির সাথে। কি কি ডকুমেন্টস ফর্মের সাথে দেবেন? আপনি দেবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তার সাথে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তার সাথে আপনার আধার কার্ডের একটি কপি, আপনার ভোটার কার্ডের একটি কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অথবা আপনার কোনো চেক বা বাতিল চেক। তার সাথে আপনি আপনার যে তপশিলি জাতি বা উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র যদি থেকে থাকে সেটা কিন্তু আপনারা আপনার ফর্মের সাথে জমা করে দেবেন। এবার আপনাদেরকে কিন্তু একটি সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাতে সাইন করে দিতে হবে, অর্থাৎ সাইনটি না করে জমা দিলে আপনাদের কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে। এখানে লেখা রয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি অদ্যাবধি একজন বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এরপর আবেদনপত্রটি জমা করার সাথে সাথে আপনাদেরকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে আসবেন। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ বাংলা সাথী বা বাংলা যুবসাথী প্রকল্পে আপনারা আবেদন করার পর আপনাদেরকে একটি নাম্বার দেওয়া হবে। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটিতে সেই নাম্বারটি লেখা থাকবে। বাংলা শস্য বীমা যোজনায় অনেকেই এরকম আবেদন করেছিলেন এবং তাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটি নিয়ে আসেননি, সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই বাংলা শস্য বীমা যোজনায় টাকা পাননি। সেক্ষেত্রে আপনারা এই ভুলটি করবেন না। অবশ্যই ফর্মটি বা আবেদনপত্রটি জমা করার পর রিসিভিং অফিসারের সিল সমেত আপনারা অবশ্যই অ্যাকনলেজমেন্ট স্লিপটি নিয়ে আসবেন। এভাবেই আপনাদেরকে এই আবেদনপত্রটি জমা করতে হবে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হলো যদি আপনি সরকার প্রদত্ত স্কলারশিপ বা বৃত্তি ছাড়া অন্য কোনো সরকারি প্রকল্পে সুবিধা বা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে যদি আবেদন করেন তাহলে আপনার কিন্তু সুবিধাটি বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনাদেরকে সাবধান করে দেব, আপনারা অবশ্যই দেখে শুনে ফর্মটি ফিল আপ করবেন। আপনারা যদি কোনো রকম ভাতা বা সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটির জন্য আবেদন করবেন না, সেক্ষেত্রে আপনার ফর্মটি বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। আশা করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রকম
তথ্য দিতে পেরেছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।